হৃদয় মাঝে হঠাৎ তুমি সান আসে গল্পের ১৮তম অংশ। মায়া কান্না গেলে থামিয়ে থেমে বলে, কাঁদছো না? তাহলে চোখ মুখ এমন কেন? বইয়ের কান্না দেখে কি আমি হাসবো? ২৪ ঘন্টাও হয়নি তোমার কাছে থেকে এসেছি। আমার মনে হচ্ছে কয়েক বছর ধরে তোমার কাছে থেকে দূরে রয়েছি। সকলের কাছে গিয়ে বসো, তাহলে আর এমন মনে হবে না। রাখছি, মিটিং শেষ করে কল করব আবার। আলভি কল কেটে দেয়। মায়া ফোনের ওয়ালপেপারে থাকা আলভির ফটোর দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। চোখ দুটো দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়তে শুরু করেছে। আবার কেমন দম বন্ধ হয়ে আসছে, অস্থির লাগছে। বারবার আলভির কাছে ফিরে যেতে ইচ্ছে করছে। প্রিয় মানুষের কাছ থেকে দূরে থাকাটা এত কষ্টদায়ক কেন? শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে মায়া। ওকে দেখে সবাই ওর দিকে তাকায়। ওর জন্য এখনও না খেয়ে বসে আছে সবাই। সকলের সাথে ডাইনিং টেবিলের খাবার খেতে বসে মায়া। খাবার মুখে দেওয়ার সময় মনে পড়ে যায় আলভি সকালে খেয়েছে। জিজ্ঞেস তো করলো না খেয়েছে নাকি। খায়নি বোধহয়। খেলে চোখ মুখ অমন শুকনো শুকনো লাগতো না। মায়ার গলা দিয়ে আর খাবার নামতে চায় না। মাহবুবা মেহের মায়ার মাথায় হাত বুলিয়ে বলেন, রান্না ভালো হয়নি? মায়া ভাত মুখে পুরে বলে, না, রান্না মজা হয়েছে। খাচ্ছিস না কেন তাহলে? এত রাস্তা জার্নি করেছি তো, তাই ভালো লাগছে না, ঘুম পাচ্ছে এখন। সারা রাত ঘুমাতে পারিনি। খাবার খেয়ে রুমে গিয়ে ঘুমা, তাহলে ভালো লাগবে। সোফায় এসে বসে মান্তাসার পাশে। মান্তাসা মাংস খাচ্ছে ছোট ছোট দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে, এবং হাতের মুঠোয় থাকা মাংসের টুকরো মায়ার মুখের দিকে বাড়িয়ে দিয়ে বলে, কাও। আমি তো খেয়েই আসলাম, তুমি খাও এখন। ছোট আব্বু কই? নিয়ে আতুনি কেন? মায়া, তোমার ছোট আব্বু কয়দিন পর আসবে। কেন? ছোট আব্বুর কাজ আছে যে, তাই। ছোট আব্বুর কথা মনে পড়ে। কথাগুলো শেষ হতেই মান্তাসার চোখ দুটো পানিতে টই টুম্বুর হয়ে যায়। মায়া কোলে তুলে বুকে জড়িয়ে ধরে মান্তাসাকে। সানজিদা বলে, ভাইয়ার কথা বলতে গিয়ে ওই কয়েকদিন কেঁদে ভাসিয়েছে। এখন বলতে বলতেই কেঁদে দেয়। এখন তোমার ভাইয়ার কাছে গেলেও বারবার বলে, বাব্বু, ছোট আব্বুর কাছে যাব, আমাকে ছোট আব্বুর কাছে নিয়ে চলো। তোমাকেও অতবার মনে করে না যতবার ভাইয়ার কথা মনে করে কাঁদে। মায়া মনে মনে বলে, ও জাদু জানে ভাবি। কিভাবে নিজের মায়া আটকে রাখতে হয় খুব ভালো করেই জানে। ওর চোখে মুখে জাদু আছে, ও পুরোটাই জাদু। তারপর মুখ ফুটে বলে, তাই তো দেখছি, এতদিন কল করলে তো ছোট আব্বুর কাছে দাও, ছোট আব্বুর কাছে দাও, কথা বলতে বলতে কেঁদে দিত কোলে যাওয়ার জন্য, অথচ আমার সাথে 2 মিনিটও কথা বলেনি। নাহার বেগম খাওয়া শেষ করে এসে মায়ার পাশে বসতে বসতে বলেন, আমার নাতির আদর খেতে খেতে দেখছি মোটা হয়ে গেছিস। নাহার বেগমের কথা শুনে লজ্জা পায় মায়া, তবুও দমে না যেয়ে বলে, তোমার নাতির আদরে মোটা হয়নি দাদু, তোমার নাতির টাকায় খেয়ে খেয়ে মোটা হয়ে গেছি। আমার নাতির টাকায় তাহলে বরকত আছে, এতকাল খেয়েও তো মোটা হোসনি, নাতির টাকায় খেয়ে মোটা হয়ে গেছিস। এতকাল মোটাই ছিলাম আমি, আগের চেয়েও মাত্র 3 কেজি ওজন বেড়েছে। জার্মান থেকে আসার পর প্রথম রাত মায়ার সাথে ঘুমিয়েছিল মায়ার মা মেহবুবা মেহের। মেয়ের কাছে এসে ঘুমিয়েছিলেন। মেয়ের মন খারাপ, রাতে না ঘুমিয়ে যদি কাঁদে, তাই মেয়ের সাথে শুয়েছিলেন। কিন্তু ক্লান্ত থাকায় এক ঘুমে রাত পার হয়ে গিয়েছিল মায়ার। তারপর থেকে গত রাতগুলো মায়া একাই থেকেছে। রাতে আলভিকে পাশে না পেয়ে বারবার ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠে মাঝরাতে বালিশ মুখে গুজে গুমড়ে গুমড়ে কেঁদেছে আলভির জন্য। আলভিকে এত বেশি মিস করে যে ভাষায় প্রকাশ করা যাবে না। পরিবারের সকলের সাথে থেকেও আলভিকে 1 মিনিটের জন্য ভুলতে পারে না। আলভিকে ঠিক কতটা মিস করে মায়া নিজেও বুঝতে পারে না। আর ওকে ছাড়া রাতটা সবচেয়ে কঠিন লাগে মায়ার কাছে। এই রাত কেন আসে? মায়া খাওয়া দাওয়া সেরে 10টায় আলভির রুমে চলে আসে, যেটা এখন ওর রুম। ডোর লক করে রুমের চারিদিকে নজর বুলায়, কোথাও আলভি নেই। ভেতর থেকে ভেঙে চুরে আবার কান্না আসছে। যতবার খালি রুমে আসে ততবার কান্না চলে আসে। আলভি বোধহয় ওর মতোই খালি রুমে একা একা ছটপট করে। চার্জে থেকে ফোন অন করে, তখন আলভির সাথে কথা বলতে বলতে ফোনের বন্ধ হয়ে গিয়েছিল। মায়া কল করার সাথে সাথে রিসিভ হয়। আলভিও বোধহয় কল করতে নিয়েছিল। একে অপরকে দেখে দুজনেই হাসে। তারপরে মায়ার মুখটা মলিন হয়ে যায়, চোখ পানিতে টইটুম্বুর হয়ে ওঠে।
ধরা গলায় বলে, তুমি তো বলেছিলে 2-3 দিন একটু বেশি কষ্ট হবে, তারপর সব ঠিক হয়ে যাবে। কিন্তু সপ্তাহ পেরিয়ে গেছে, অথচ তোমাকে ছাড়া থাকার কষ্ট একটুও কমেনি। আলভি কি বলবে? মায়াকে ছেড়ে থাকতে ওরও তো একই রকম কষ্ট হচ্ছে। পুরো 1 ঘন্টা কথা বলে দুজন। কথা বলার চেয়ে বেশি একে অপরকে দেখে শুধু। রাত বেড়ে যাওয়ায় মায়াকে ঘুমাতে বলে কল কেটে দেয় আলভি। মায়া ফ্রেশ হয়ে এসে আলমারি থেকে আলভির শার্ট বের করে শার্ট গায়ে লাইট অফ করে ডিম লাইট অন করে শুয়ে পড়ে। শার্টে এখনও আলভির গায়ের ঘ্রাণ আছে। শার্ট গায়ে জড়িয়ে ঘুমালে মনে হয় আলভি ওকে জড়িয়ে ধরে আছে। এরকমটাই কল্পনা করে মায়া। চোখ বন্ধ করে রাখলেও ঘুম কি এত সহজে আসবে নাকি? ডিনার শেষে রাত 9টায় রুমে ফিরে আসে আলভি। এই রুমে আসলে ওর দম আটকে আসে। এই রুমে মায়ার সাথে কত শত মুহূর্ত কেটেছে, সেই সব এখন স্মৃতি হয়ে গেছে। মায়ার ব্যবহার করা জিনিসপত্রগুলো আগের মতোই রয়েছে সব কিছু। ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ে, তবুও ঘুম ওর চোখের ধারের কাছেও নেই। অস্থির হয়ে শোয়া থেকে উঠে বসে, গায়ের টি শার্ট ছুঁড়ে খুলে ফেলে ফ্লোরে। মায়া কোথায়? ওর মায়াকে চাই এখন। বেড থেকে নেমে দাঁড়ায়, আলমারি খুলে মায়া শেষবার ইউজ করা ওড়নাটা বের করে। এই ওড়নাটা দিয়ে ওই দিন মায়া ইউজ করেছিল, কিন্তু ধোয়া হয়নি ওড়নাটা। এখনও মায়ার শরীরের ঘ্রাণ রয়েছে। মায়ার কথা বেশি মনে পড়লে ওড়নাটা বের করে মুখে চেপে ধরে রাখে আলভি। তারপর চোখ বন্ধ করে কল্পনায় অনুভব করে মায়াকে জড়িয়ে ধরে রেখেছে। মায়া ওর কাছেই আছে। ওড়নাটা বেশি বের করে না। যদি মায়ার শরীরের ঘ্রাণ চলে যায়, তখন তো আরও ছটফট করে মরবে। সময় কেন ফুরাচ্ছে না? দিন কেন আগাচ্ছে না? মনে হয় সময় যেন থমকে আছে। চোখ বন্ধ রেখে গভীরভাবে মৃদু স্বরে ডাকে আলভি, মায়াপুরী। একটু থেমে আবার ডেকে ওঠে, মায়াপুরী, আমার জান, তোমার শূন্যতা আমাকে বেশি পুরায়। মায়া ঘুমের ঘোরে বেড হাতড়ে হাতড়ে আলভিকে খোঁজে। মায়া ঘুমের ঘোরে বিড়বিড় করে বলে, কোথায় তুমি? জড়িয়ে ধরো, শীত করছে। তারপর যেন অস্পষ্ট শুনতে পায় আলভির ডাক, মায়াপুরী। ফট করে চোখ মেলে তাকায়, এদিক ওদিক তাকিয়ে আলভিকে খুঁজে শোয়া থেকে উঠে বসে। আলভি কোথায়? কোথায় থেকে ডাকছে ওকে? তারপর স্মরণ হয়, আলভি তো জার্মানিতে রয়েছে। এতক্ষণ ঘুমের ঘোরে আলভিকে খুঁজছিল, আর ডাকটা কল্পনা ছিল। বেড থেকে নেমে রুমের বড় লাইট অন করে, পানি খায়, ফোন হাতে নিয়ে সময় দেখে নেয়। প্রায় 2টা বেজে গেছে। আলভি এখনও ঘুমায়নি। মায়া কল করতে গিয়েও থেমে যায়। এত রাত পর্যন্ত জেগে আছে দেখে আলভি রাগারাগি করতে পারে। আলভি বিশ্বাসই করতে চাইবে না মায়া মাত্রই ঘুম থেকে উঠেছে। ফোন রেখে বেডে বসতেই মায়ার ফোনে কল আসে। স্ক্রিনে তাকিয়ে দেখে আলভির কল। দ্রুত রিসিভ করে ফোন মুখের সামনে ধরে স্ক্রিন ভেসে ওঠে আলভির চেহারা। আলভি বলে, কেমন আছো? ভালো। ঘুমাওনি এখনো? কল করার সাথে সাথে যে রিসিভ করলে? ঘুমিয়েছিলাম। তোমাকে স্বপ্ন দেখে মাত্রই ঘুম থেকে উঠলাম। মনে হচ্ছিল তুমি ডাকছো আমাকে। সত্যি সত্যিই তোমাকে ডেকেছিলাম মায়াপুরী। গলায় ওর ওড়না আলভি গলায় পেঁচিয়ে রেখেছে। আমার ওড়না? আলভি ওড়নার দিকে তাকিয়ে আবারও ফোনের স্ক্রিনে তাকায়, তারপর বলে, তোমার তৃষ্ণা পেয়েছে ভীষণ, তাই তোমাকে কাছ থেকে অনুভবের একটু চেষ্টা। বাই দ্য ওয়ে, আমার শার্ট তোমার গায়ে কেন? ওই যে অনুভবের একটু চেষ্টা। শার্ট পরে ঘুমিয়েছিলে? হ্যাঁ। মিস ইউ জান। রাতে ঘুমের ঘোরে তোমাকে খুঁজি, তারপর এদিক ওদিক হাতের দেখি তুমি নেই। অফিসে যখন বসে থাকি তখন মনে হয় তুমি পাশের চেয়ারে বসে আছো, কিন্তু তাকিয়ে দেখি তুমি নেই। রাতে ঘুম হালকা হয়ে আসলে জড়িয়ে ধরার জন্য বেড হাতড়ে দেখি তুমি নেই। বাইরে থেকে রুমে এসে জড়িয়ে ধরার জন্য তোমাকে খুঁজলে দেখি খালি রুম আমার অপেক্ষায়, জড়িয়ে ধরার মানুষটা নেই। আগামীকাল তোমার ভার্সিটি আছে না? হ্যাঁ। ঘুমিয়ে পড়ো, সকালে উঠতে হবে তো। ঘুম না হলে সারাদিন ভালো লাগবে না, মাথা ব্যথা করবে, ক্লাসেও মন বসবে না। এখন আর ঘুম আসবে না, তোমাকে ছাড়া ভালো লাগে না কিছু। 13 বছর অপেক্ষা করেছো, সেখানে 3 মাস অপেক্ষা করতেই হবে। তার মধ্যে 15 দিন হয়ে গেছে, আর মাত্র 2.5 মাস আছে। এক একটা মিনিট লাগে এক একটা দিনের সময়। আলভি তাকিয়ে থাকে মায়ার মুখের দিকে, তারপর আবার বলে, ঘুমাও। চোখ মুখ কেমন শুকিয়ে গেছে, ঠিক মতো নিজের যত্ন নাও না এখন। আসবে না ঘুম? তুমি এসে যত্ন নিও আবার, তাহলেই হবে। আগে তো আসি, তারপর না হয় যত্ন নিব। নিজের 2 পাশে দিয়ে বালিশ দিয়ে চোখ বন্ধ করে শুয়ে থাকো।
দেখবে ঘুম চলে আসবে। এভাবে কিভাবে ঘুম আসবে? আসবে। লাইট অফ করো, তুমি শুয়ে পড়ো। আলভির কথার মতো তাই করে মায়া। লাইট অফ করে ডিম লাইট অন করে। এখন যথেষ্ট ঠান্ডা লাগছে, তাই এসির টেম্পারেচার কমায়। ব্ল্যাঙ্কেট জড়িয়ে কোলবালিশটা পিঠের সাথে ঠেকিয়ে নেয়। আলভির বালিশটা জড়িয়ে ধরে ফোনের স্ক্রিনে তাকায়। আলভি হয়তো ওকে দেখতে পাচ্ছে না ভালোভাবে, কিন্তু মায়া স্পষ্টই দেখতে পাচ্ছে আলভিকে। আলভি বলে, এবার চোখ বন্ধ করে ভাবো আমি তোমার সাথে তোমার পাশে শুয়ে আছি। চোখ বন্ধ করে রাখো, চোখ খুলবে না, আমি যতক্ষণ এখানেই আছি। সকালে মায়ের ডাকে ঘুম ভাঙে মায়ার। শোয়া থেকে উঠে বসে ফোনের পাওয়ার বাটন চেপে স্ক্রিনে তাকায়। 7:30টার উপরে বেজে গেছে। আজকেও ফজরের নামাজ মিস গেল। হেলে দুলে বেড থেকে নেমে দাঁড়ায় আলসেমি ভঙ্গিতে, দুই হাত দুই দিকে মেলে দেয়। 3 মাসে যতটুকু মোটা হয়েছিল, 15 দিনের ততটুকু চিকন হয়ে গেছে আবার। এখন আর আগের মতো গোছানো পরিপাটি মায়া নেই। সেই এলোমেলো অগোছালো মায়া হয়ে গেছে। আলভির কাছ থেকে আসার পর ঠিকমতো নিজের যত্ন নেয় না। সময় মতো খায় না, যেখানে সেখানে মনমরা হয়ে ঝিম ধরে বসে থাকে। ফোনটা চার্জে লাগিয়ে হেলে ধুলে ওয়াশরুমে প্রবেশ করে। ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। সবাই ওর জন্য অপেক্ষা করছে ডাইনিং রুমে। নাস্তা সেরে রুমে এসে তৈরি হয়ে নেয় ভার্সিটি যাওয়ার জন্য। বিয়ের পর কয়েকদিন ক্লাস করেছিল মায়া। সেই কয়েকদিন আলভি মায়াকে ভার্সিটিতে নিয়ে যেত, আবার নিয়ে আসতো। মায়ার সহপাঠীরা তাকিয়ে থাকতো আলভির দিকে। তারপর টানা 3 মাস সে বেশি ক্লাস মিস দিয়েছে। এই পড়াশোনার জন্যই জার্মানি থেকে ফিরে এসেছে। নয়তো ভিসার মেয়াদ বাড়িয়ে আলভির সাথে বাংলাদেশে ফিরে আসতো। ভার্সিটি থেকে আগেই বলা হয়েছিল মায়া 3 মাসের জন্য দেশের বাইরে যাচ্ছে। এই 3 মাস মায়া কিভাবে পড়াশোনা করবে তার ব্যবস্থা বাংলাদেশ থেকে করে গিয়েছিল আলভি। ভার্সিটিতে এখন আর কেউ মায়াকে কিছু বলতে পারে না। এখন সবাই আগ বাড়িয়ে মায়ার সাথে কথা বলতে আসে। মায়া অবাক হয়। আগে যারা ওকে নিয়ে হাসাহাসি করতো, এখন তারাই ওকে ফ্রেন্ড বানাতে চায়। মানুষ কিভাবে রং বদলাতে পারে! ভার্সিটি থেকে ফিরে ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে ফিরে আসে। আলভিকে কয়েকবার কল করেও পায় না মায়া, হয়তো বিজি আছে। বেডে শুয়ে কতক্ষণ গড়াগড়ি করে উঠে দাঁড়ায়, ফোন হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। সোজা চলে আসে মায়ের রুমে। মাহবুবা মেহের শুয়ে আছেন বেডে। মায়া বেডে উঠে মায়ের শরীর ঘেঁষে শুয়ে পড়ে। মাহবুবা মেহের ঘুম আলগা হয়ে আসে। চোখ মেলে দেখেন মেয়ে তার বুকের সাথে মিশে শুয়ে আছে। মেয়েকে জড়িয়ে ধরে বলেন, কিছু হয়েছে? কিছু না, মন খারাপ, ভালো লাগছে না। আলভির সাথে কথা হয়নি? বিজি আছে বোধহয়, কল রিসিভ করছে না। ফ্রি হয়ে কল করবে। আম্মু, তোমাকে কিছু বলার ছিল, বল। মায়া মুখ তুলে মায়ের দিকে তাকায়। মাহবুবা মেহের মায়ার মুখের দিকে তাকিয়ে আছে। মায়ের চোখ মুখ এখন কেমন যেন দেখায়। আগের চেয়ে অনেক পরিবর্তন এসেছে মায়ের মধ্যে। কেটে গেছে আরও 2 মাস। এখন রাত 10টা। বাড়ির সবাই খাওয়া দাওয়া সেরে সবাই বসে গল্প করছে। আগামীকাল ছুটির দিন, তাই কারো তাড়া নেই ঘুমানোর জন্য। মায়া ঘুমিয়ে গেছে অনেকক্ষণ আগে। মান্তাসাও ঘুমিয়ে গেছে। ড্রয়িং রুমে মাহিরও নেই। সন্ধ্যা 7টায় বাড়ি থেকে বেরিয়েছে, এখনও ফেরেনি। কয়েকবার কল করেও ওকে পাওয়া যায়নি। এই 3জন বাদে বাকি সবাই বসে আছে এখন। সকলের কথার মাঝে বাড়ির কলিং বেল বেজে ওঠে। মাহির বসা থেকে উঠে ডোরের দিকে এগিয়ে যায়। নিশ্চিত মাহিদ এসেছে। তাছাড়া এত রাতে অন্য কেউ আসবে না। ডোর খুলে মাহির অবাক হয়। সামনে আলভি দাঁড়িয়ে আছে। বড় ভাইয়ের অবাক মুখের দিকে তাকিয়ে 2 হাত প্রসারিত করে জড়িয়ে ধরে বলে, সারপ্রাইজ! মাহির নিজেও জড়িয়ে ধরে খুশি হয়ে বলে, আজকে যে আসবি একবারও তো বললি না। বললে কি আর সারপ্রাইজ হতো নাকি? 2 হাতে দুটো লাগেজ নিয়ে মাহির ডোরের সামনে দাঁড়িয়ে বলে, তোমরা দুজন ভেতরে ঢুকে জড়াজড়ি করো, আমাকে ভেতরে ঢুকতে দাও এখন। সোফায় বসে থাকা সকলে ততক্ষণে উঠে এসেছে। মাহিরকে ছেড়ে সকলের দিকে তাকিয়ে 2 হাত আবারও 2 দিকে প্রসারিত করে বলে, সারপ্রাইজ! সত্যি সত্যি সবাই সারপ্রাইজ হয়ে গেছে। অবাক এর মাত্রা এমন যে কেউ কিছু বলতে পারছে না। বিকালের দিকে যখন কথা হলো তখন ও বলল আরও 1 মাস পর আসবে। আর এখন বাড়িতে উপস্থিত সশরীরে। আলভি সকলের দিকে তাকিয়ে দেখে মায়া নেই এখানে, হয়তো নিজের রুমে রয়েছে। মাকে জড়িয়ে ধরে সকলের দিকে তাকিয়ে বলে, কথা না বলে সবাই এভাবে তাকিয়ে আছো কেন? সারপ্রাইজকে কথা বলতে ভুলে গেছো নাকি সবাই? ঐশী রহমান বলেন,
তুমি না বিকালবেলায় 4টায় বললে সামনের মাসে আসবে, তখন তাহলে কোথায় ছিলে? তখন আমি দুবাই এয়ারপোর্টে ছিলাম। মাহিদকে কোথায় পেলে? ওকেই বলেছিলাম আমি আসছি। ও যেন কার নিয়ে এয়ারপোর্টে যায়। এজন্য বারবার নিষেধ করার পরও বাড়ি থেকে বেরিয়ে গেল হোম। আলভি সকলের সাথে সোফায় বসে। আলভি বলে, মান্তাসা কোথায়? মান্তাসা আর মায়া দুজনেই ঘুমিয়ে আছে। আলভি বলে, মায়া এত ভালো হলো কিভাবে? আগে তো রাত 1টা 1:30 পর্যন্ত জেগে থাকতো, আর এখন 8:30 9টার মধ্যেই ঘুমিয়ে পড়ে। আশ্চর্যের ব্যাপার স্যাপার। সবাই একে অপরের মুখের দিকে তাকায়। আলভি এদের কাহিনী বুঝতে না পেরে নিজেও সকলের মুখের দিকে তাকাতাকি করে। স্বভাব সুলভ ভুরু কুচকিয়ে বলে, একে অপরের মুখের দিকে তাকিয়ে কি দেখো সকলে? আলতাফ মাহমুদ বলেন, মায়ের সাথে দেখা করে আসো আগে। তোমাকে হঠাৎ করে দেখে খুশিতে আত্মহারা হয়ে অজ্ঞান হয়ে যেতে পারে। সো বি কেয়ারফুল। আলভি সোফা সেরে উঠে দাঁড়ায়। মাহির সোফার পাশে আরও 2টো লাগেজ রাখে। বড় বড় 4টা লাগেজ দেখে আহনাফ মাহমুদ বলেন, এত কি নিয়ে এসেছো এগুলোর মধ্যে? মায়ের সাথেও তো 3টা দিয়েছিলে। আলভি লাগেজটার 4টার দিকে তাকায়। গোলাপি রঙের একটা লাগেজ দেখিয়ে বলে, এটা মান্তাসার। নীল রঙের একটা সুটকেস দেখিয়ে বলে, এটা বাড়ির সকলের জন্য। বাকি ব্ল্যাক কালার 2টো লাগেজ 2 হাতে নিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যেতে যেতে বলে, এই 2টো আমাদের। আলভি সিঁড়ি পর্যন্ত পৌঁছাতেই মাহির ডাক দিয়ে বলে, এই যে তোমার আরেকটা ব্যাগ। আলভি ব্যাগটা কাঁধে নিয়ে আবার সিঁড়ির দিকে এগিয়ে যায়। এই ব্যাগের মধ্যে ওর ল্যাপটপ, পেপারস সহ আরও অনেক কিছু আছে। একটা একটা করে লাগেজ 2টো উপরে তোলে। অনেক ভারী। এই লাগেজের জন্য আলাদা করে অনেক টাকা খরচ হয়েছে। উপরে এসে লাগেজ 2টো টেনে নিয়ে নিজের রুমের সামনে এসে দাঁড়ায়। ডোর হাত দিয়ে ঠেলা দিতেই খুলে যায়। ভেতরে ডিম লাইটের নীল আলো জ্বলছে। ভিতরে প্রবেশ করে ডোর লক করে দেয় ভেতর থেকে। লাগেজ ব্যাগ একপাশে রেখে মায়া শিউরে এসে দাঁড়ায়। বড় লাইট অন করে দেয়। মুহূর্তেই পুরো রুম সাদা আলোয় ঝলমল করে ওঠে। মায়ার মুখ চোখের সামনে স্পষ্ট হয়। অফ হোয়াইট কালারের ব্ল্যাঙ্কেট দিয়ে ঢাকা মায়ার পুরো শরীর বেভোর হয়ে ঘুমিয়ে আছে। আলভি হাঁটু মুড়ে বসে হাত বাড়িয়ে মায়ার গালে হাত ছোঁয়ায়। ছোঁয়া পেয়ে কপাল ভুরু কুঁচকিয়ে নেয় মায়া ঘুমের ঘোরে। আলভি আর একটু উঁচু হয়ে মায়ার কপালে গালে ওষ্ঠ ছোঁয়ায়। মৃদুভাবে নড়ে ওঠে মায়া। কপাল ভুরু আগের চেয়েও বেশি কুঁচকিয়ে নিয়েছে। আলভি মৃদু স্বরে ডাকে, মায়াপরি। মায়ার সারা শব্দ নেই। আলভি আবার ডাকে, মায়াপরি, আমি এসে গেছি। মায়া চোখ বন্ধ রেখে ঘুম জড়ানো গলায় বলে, আসো ঘুমাও। স্বপ্ন দেখছো এখনো? চোখ মেলে তাকাও, দেখো আমি সত্যি সত্যি এসেছি তোমার কাছে। চোখ খোলে মায়া পড়ি। এতক্ষণ মায়ার মনে হচ্ছিল স্বপ্নে আলভিকে দেখছে আর ওর কথা শুনছে, কিন্তু এখন মনে হচ্ছে সত্যি সত্যিই আলভি এসেছে। চোখ মেলে তাকায়। চোখের সামনে ভেসে ওঠে আলভির হাস্য উজ্জ্বল চেহারা। মায়া চোখ বন্ধ করে আবার তাকায়। সত্যি সত্যিই তো আলভি ওর সামনে বসে আছে। লাফিয়ে শোয়া থেকে উঠে বসে। 2 পা বেড থেকে নামিয়ে দিয়ে আলভির মুখ 2 হাতে আগলে ধরে। কান্নাজড়িত গলায় বলে, তুমি সত্যি সত্যিই এসেছো? উপর নিচে মাথা নাড়ায় আলভি। বেড থেকে নেমে আলভির কোলে চড়ে বসে। শক্ত করে জড়িয়ে ধরে আলভির গলা। খুশিতে আর একটা কথা বের হয় না মায়ার মুখ দিয়ে। নিজেকে সামলাতে না পেরে কেঁদে ওঠে। আলভি নিজেও শক্ত করে জড়িয়ে ধরে বসে রইল ফ্লোরে। 5 থেকে 10 মিনিট এভাবে প্রায় 30 মিনিটের মতো পেরিয়ে যায় একে অপরকে জড়িয়ে ধরে থেকে। মায়ের কান্না বন্ধ হয়ে গেছে অনেকক্ষণ আগে। এখনও আগের মতোই শক্ত করে জড়িয়ে ধরে বসে আছে। মায়ের এখনও বিশ্বাস হচ্ছে না আলভি সত্যি সত্যিই এসেছে। ওর মনে হচ্ছে এটা স্বপ্ন। আলভিকে ছেড়ে দিলে ওর ঘুম ভেঙে যাবে আর আলভি উধাও হয়ে যাবে। তাই আলভিকে ছাড়ছে না। আলভি মায়ার মাথায় পিঠে হাত বুলিয়ে বলে, মায়াপরি, তোমার মুখটা তো একটু দেখি। কদিন ধরে সামনে থেকে তোমাকে দেখি না। তুমি সত্যি সত্যিই এসেছো নাকি এটা আমার স্বপ্ন, কল্পনা? আমি সত্যি সত্যিই এসেছি। এটা তোমার স্বপ্ন বা কল্পনা নয়। তুমি না বললে আরও 1 মাস পর আসবে? মিথ্যা বলেছিলাম তোমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য। মায়া আলভির গলা ছেড়ে কোল থেকে নেমে বসে ফ্লোরে। আলভি মায়ার মুখ আলগে ধরে 2 হাতে। গাল দুটো আগের চেয়েও বেশি ফুলে গেছে, গোলুমলু হয়ে গেছে। আলভি এগিয়ে ঝুঁকে পড়ে মায়ার সারা মুখে অসংখ্য চুমু খায়। মনের স্বাদ মিটিয়ে দেখতে শুরু করে মায়াকে। মায়া নিজেও তাকিয়ে আছে আলভির মুখের দিকে। আগের চেয়েও শুকিয়ে গেছে। মায়া আলভির গালে হাত রেখে বলে, আগের চেয়ে শুকিয়ে গেছো তুমি। তুমি আছো তো, এখন আবার আগের মতো হয়ে যাব।
বিকেলে যখন তোমার সাথে কথা বললাম তখন কোথায় ছিলে? এত দ্রুত কিভাবে আসলে? তখন দুবাই এয়ারপোর্টে ছিলাম। মায়া আলভিকে আবার জড়িয়ে ধরে বলে, আমার এখনো বিশ্বাস হচ্ছে না তুমি এসেছো। কি করলে বিশ্বাস হবে জানি না। সারপ্রাইজ কেমন দিলাম? তোমাকেও সারপ্রাইজ দেওয়ার আছে। কি সারপ্রাইজ? মায়া আলভিকে ছেড়ে বসে আবার। আলভি ওর মুখের দিকে তাকায়। আলভিও তাকিয়ে আছে মায়ার মুখের দিকে। কি সারপ্রাইজ দেবে সেটা দেখার আশায়। মায়া আলভির ডান হাত টেনে এনে নিজের তলপেটে চেপে ধরে হাসি মুখে বলে, কিছু অনুভব করতে পারছো? আলভির চোখ দুটো স্বাভাবিকের তুলনায় অনেক বড় বড় হয়ে যায়। বুকের ভিতর ধরপড় করতে শুরু করে, কাঁপতে শুরু করে। কাঁপতে থাকা হাতটা আরও একটু প্রেসার দিয়ে চেপে ধরে পেটে। বাম হাতটা উঁচু করে হাতটা কাঁপছে থরথর করে। মায়া তাকিয়ে আছে হাতটার দিকে। আলভি এক আঙ্গুল দিয়ে নিজের দিকে দেখিয়ে বলে, আমি বাবা হব? উপর নিচ মাথা নাড়ায় মায়া। আলবির মধ্যে কিছু একটা হচ্ছে। ওর হাত আগের চেয়েও বেশি কাঁপছে। ঠিকভাবে কথা বলতে পারছে না। আবার তোতলাতে তোতলাতে বলে, সত্যি সত্যি আমি বাবা হব? হ্যাঁ। কতদিন হয়েছে বেবির বয়স? বেবি না, বেবিদের বলো। 3 মাস পার হয়ে 4 মাস চলছে। গতকাল চেক আপ করতে গিয়েছিলাম। আলট্রাসোনোগ্রাফি করার পর ডক্টর বলেছে 2টা ভ্রূণ আছে। টুইন বেবি হবে আমাদের। আমি এবং বেবিরা 3 জনে সুস্থ আছি। আলভির হাতের কাঁপুনি আরও বেড়ে গেছে। আলভি খুশিতে আত্মহারা হয়ে গেছে, কিন্তু হাসতে পারছে না। অতিরিক্ত সারপ্রাইজ পেয়ে এখন অবস্থা খারাপ। একই তো এতগুলো দিন পর বাড়ি ফিরতে এসেছে। নিজের ফ্যামিলিকে কাছে পেয়েছে, ভালোবাসার মানুষটাকে কাছে পেয়েছে। আবার শুনতে পাচ্ছে বাবা হবে। এখন আবার শুনছে টুইন বেবির বাবা। ফ্যামিলিকে কাছে পাওয়ার খুশি, ভালোবাসার মানুষটাকে কাছে পাওয়ার আনন্দ। বাবা হবে এত বড় সারপ্রাইজ। উত্তেজনা, এক্সাইটমেন্ট হজম করতে না পেরে আলভি থরথর করে কাঁপতে কাঁপতে ঠাস করে পড়ে অজ্ঞান হয়ে যায়। আলভিকে এভাবে পড়তে দেখে মায়া শকড। দ্রুত আলভিকে ধরে অজ্ঞান হয়ে গেছে। চিৎকার করে বাবা ভাই সকলকে ডাকে আর বারবার আলভিকে ডাকে। একটু সময়ের মধ্যে সকলে চলে আসে ওদের রুমের সামনে। ডোর ধাক্কা দিয়ে বারবার জিজ্ঞেস করে কি হয়েছে। মায়া দ্রুত উঠে গিয়ে ডোর খুলে দেয়। হুড়মুড়িয়ে সবাই ভিতরে প্রবেশ করে। আলভিকে ফ্লোরে পড়ে থাকতে দেখে সবাই উতলা হয়ে ওঠে। মাহির আর আলতাফ মাহমুদ জগ থেকে পানি নিয়ে আলভির চোখে মুখে দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করে। ঐশী রহমান প্রায় কেঁদেই দিয়েছেন। বাকি সবাইও বেশ উতলা হয়ে আছে। আহনাফ মাহমুদ মায়ার দিকে তাকিয়ে বলেন, আলভির কি হয়েছে মায়া? মায়া আলভিকে ধরে বসে কাঁদতে কাঁদতে বলে, জানি না কি হয়েছে। কি করেছিস? কিছু বলেছিস ওকে? এর মধ্যে আলভির জ্ঞান ফিরে আসে। মায়া আলভির দিকে তাকিয়ে আবার বাবার দিকে তাকিয়ে বলে, ওকে কি করব আমি? বাবা হবে সেটাই বলেছি। শুধু শোনার পর থেকে ওর হাত কাঁপছিল। টুইন বেবি হবে সেটা বলার পর একটু পরেই অজ্ঞান হয়ে গেছে। আলভি উঠে বসে। মায়ের ওড়না টেনে চোখ মুখ মুছে নেয়। এখনও আলভির হাত পা কাঁপছে। মাহির বলে, চাচ্চু বলল মায়াকে দেখে, তোকে দেখে খুশিতে আত্মহারা হয়ে অজ্ঞান হয়ে যাবে। সেখানে তোকে সাবধান করে দিল। উল্টো তুই কিনা টুইন বেবির বাবা হবি শুনে অজ্ঞান হয়ে গিয়েছিলি। ঐশী রহমান বলেন, ভয় পাইয়ে দিয়েছিলে সবাইকে। আলবি এক হাতে মায়াকে জড়িয়ে ধরে বলে, এত বড় সারপ্রাইজ পেয়ে অজ্ঞান হব না তো কি হব? এত বড় সারপ্রাইজ পেয়ে অ্যাটাক যে চলে আসেনি সেটাই তো অনেক। পরপর এত বড় সারপ্রাইজ পেয়েছি যে খুশি ওভারলোড হয়ে সেন্সলেস হয়ে গিয়েছিলাম। এখন বের হও সবাই আমার রুম থেকে। মাহিদ রুম থেকে বের হতে হতে বলে, জীবনে প্রথম দেখলাম টুইন বেবির বাবা হবে শুনে কেউ অজ্ঞান হয়ে যায় খুশির ঠেলায়। মাহিদ বলে, আবার অজ্ঞান হয়ে যেও না। আস্তে আস্তে সবাই বেরিয়ে যায় রুম থেকে। আলভির হাত পা শরীর তখনও কাঁপছে। মায়াকে তুলে বেডে বসানোর চেষ্টা করে। তুলতে না পেরে বলে, পা ঝুলিয়ে বেডে বসো। মায়ার বিনা বাক্যে বেডে উঠে বসে পা ঝুলিয়ে। আলভি মায়ার পেটে আবার হাত রাখে। পেটটা এখন আগের চেয়ে অনেকটা উঁচু হয়েছে। হাত রাখলে অনুভব করা যায় পেটের ভেতরে কেউ আছে। মায়ের কোমর জড়িয়ে ধরে পেটে গাল ঠেকিয়ে বসে রইল আলভি। মায়া আলভির চুলগুলো হাত দিয়ে ঠিকঠাক করে দেয়। পেটে গাল রেখেই বলে, 4 মাস হয়ে গেছে আর আমি আজকে জানতে পারলাম আমি বাবা হব। এতদিন কেন বলনি কেউ? যেদিন টেস্ট করিয়েছিলাম সেদিনই বলতে চেয়েছিলাম, কিন্তু পরে আবার ভাবলাম তুমি বাড়িতে আসলে তখন তোমাকে জানাবো, সবাই মিলে তোমাকে সারপ্রাইজ দেব। এসেছিলাম সবাইকে সারপ্রাইজ দিতে। উল্টো সবাই মিলে এত বড় সারপ্রাইজ দিলে যে হজম করতে না পেরে সেন্সলেস হয়ে গিয়েছিলাম। মায়া হেসে ওঠে আলভির কথায়। চলবে ইনশাআল্লাহ।